আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে যে কোনো বিজনেসের স্পেশালি কাপড় নিয়ে কয়েকটা কথা বলে দিব যে আপনারা কাপড়ের ব্যবসাতে কি ভুলটা করেন এবং ওইটার সঙ্গে আপনার সিমিলিয়ার কোনো যদি বিজনেস থাকে সেটাও কিন্তু সমাধান আপনি পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল, খুব সামারি পয়েন্ট, যেহেতু আমাদের ভিডিওগুলো অনেক বড় বড় হয়, এই সামারি ভিডিওটা, শর্ট ভিডিওটা আপনাদের জন্য করা। সামারি পয়েন্ট, ফার্স্ট অফ অল, আপনারা সবাই চিন্তা করেন কোনো মতে কিছু একটা ইনভেস্টমেন্ট নিয়ে, প্রয়োজনে ব্যাংক সমিতি বিভিন্ন জায়গা থেকে লোন টোন নিয়ে ব্যবসা করতে পারবো কি না, এবং তাও নিজের একটা ব্র্যান্ডের ব্যবসা করতে পারবো কি না, কারণ এটা একটা স্বপ্ন আছে। তো সব স্বপ্ন সবসময় দেখা যায়, কিন্তু সেই স্বপ্নের পিছনে সবসময় দৌড়াইতে হয় না। আগে বড় কিছুর একটা স্বপ্ন দেখতে হবে এবং ওই জায়গাটাতে পৌঁছানোর জন্য আপনাকে আস্তে আস্তে কাজ করতে হবে। ঠিক আপনার স্কুলের মতো, যেমন আপনি চিন্তা করছেন আপনি এক মাস্টার্স করবেন অথবা বড় একজন ডক্টর হবেন, ভালো দক্ষ ডক্টর, কারণ সার্টিফাইড ডক্টর নয়, ভালো কার্যত ভালো একজন ডক্টর অথবা কার্যত ভালো একজন ইঞ্জিনিয়ার, কমিশন খাওয়া ইঞ্জিনিয়ার না, সলিড ইঞ্জিনিয়ার, যার ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি আছে, সৃজনশীল ক্রিয়েটিভিটি আছে। সো এরকম একটা বড় মাপের মানুষ হবেন। এবং এটার জন্য আপনি কি করেন? প্রথমে কিন্ডার গার্ডেনে ভর্তি হন, এরপর প্লে গ্রুপ, এরপর কেজি, এরপর ক্লাস 1, এভাবে ম্যাট্রিক পরীক্ষা, তারপরে এসএসসি পরীক্ষা, তারপরে ভার্সিটিতে ভর্তি হওয়ার যুদ্ধ, এরপর ভার্সিটি থেকে গ্রাজুয়েশন, দেন মাস্টার্স, ইভেন ইফ এমফিল আর পিএইচডি। তাহলে জীবনে 26টা বছর আপনি ব্যয় করে ফেলেন যে আপনি কোনো একটা বিষয়ে দক্ষ হতে চান এই জন্য, রাইট? এবং এটার পিছনে আপনি তো আপনি, আপনার বাবা মা পরিবার সবাই থাকে উদ্বিগ্ন, তাদের পরিশ্রম, তাদের ব্যয়, তাদের টেনশন সো অ্যাবনর্মালি হাই। শুধুমাত্র আপনি একজন ডক্টর হবেন যে ডক্টর একটা পারফেক্ট সার্জারি করে একটা রোগীকে ভালো করতে পারে। শুধু সার্জারিটা আপনি ভালো করতে পারবেন, অর্থাৎ আমার একটা শিরা ছিঁড়ে গেছে অ্যাক্সিডেন্ট করে, এই শিরাটাকে আপনি সুন্দর করে জোড়া লাগাতে পারবেন। এই জোড়া লাগানোর এইটুকুন দক্ষতার জন্য 26টা বছর আপনার পরিবারের এতগুলো মানুষের এত পরিশ্রম। তাহলে ব্যবসায়ী কি আপনি একদিনে ব্র্যান্ডের মালিক হতে পারবেন? আপনার কমন সেন্স কি বলে? টু ইজি? এত সহজ? এত সহজ না। হোলসেল ব্যবসায়ী হতে চান? এত সহজ? সহজ না। অনলাইন উদ্যোক্তা হতে চান? এত সহজ? সহজ না। বাট যদি আপনি টেকনিক জানেন, তাহলে হয়তো বা লেখাপড়া করার জন্য যে 26টা বছর লাগছে, টেকনিক জানলে ব্যবসায় আপনার 2টা বছরের বেশি সময় লাগবে না, অথবা 5টা বছরের বেশি সময় লাগবে না। সো এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমার ভিডিওতে আমি বইয়ের ভাষার বাইরে রিয়েল লাইফ কিছু কথা বলি, যে কথাগুলো অনেক সময় শুনতে একটু বিচ্ছিরি, হজম করতে একটু বিচ্ছিরি, বাট দিস ইজ দ্য রিয়েল থিং। এগুলো হচ্ছে রিয়েল লাইফ এবং রিয়েল মার্কেট, রিয়েল অ্যানালাইসিসের কথা। সো আপনাকে ভালো না লাগলেও শুনতে হবে এবং এগুলো শুনে সেগুলোকে নিজের ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে। তাছাড়া কিন্তু আসলে ভালো কিছু করা সম্ভব না। হলে যেটাতে হতো সেটা আমরা আপনাদের শেখাতাম। দেখেন, অনেকে আছেন খুব অল্প মূলধন নিয়ে ব্র্যান্ডের ব্যবসা শুরু করতে চান। কেন? এটা একটা ভুল ডিসিশন। প্রথমে ভুলগুলা শেখাই, কারণ হাঁটতে গেলে কতভাবে পড়ে যে ক্ষতিগ্রস্ত হতে পারেন সেটা যদি শেখায় দিই, আপনি একাই দৌড়াইতে পারবেন, একাই অলিম্পিক জিততে পারবেন। ওইটা হচ্ছে আপনার পারফরমেন্স, আপনার চেষ্টা শক্তি, আপনার দক্ষতা। কিন্তু আমার উচিত এখানে দৌড় শেখানো হয়, ইনস্টিটিউট বানিয়েছি, এত হাজার টাকা দিয়ে ভর্তি হন, এইটা না। এটা সবাই করতেছে ব্যবসায়ীরা, কিন্তু আমি সেটা করি না। আমি খান জুবাইদ হোসেন, আমি মার্কেটে ব্যবসায়ীর জন্ম দেই, আমি ইন্টেলেকচুয়ালের জন্ম দেই, রিয়েল লাইফ সাকসেসফুলের জন্ম দিই। আমি আমার দিকে তাকাই না। তাহলে মন দিয়ে কথাগুলো শুনেন। আমার ইনস্টিটিউট এমন টাইপের ইনস্টিটিউট, এখানে কতভাবে পড়ে যেতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন, অর্থাৎ সার্ভাইভাল পাওয়ার, সাস্টেইনেবিলিটি পাওয়ার, এইটাকে শুধু গ্রো করে দেওয়া হয়, এটাকে খালি ডেভেলপ করে দেওয়া হয়।
এরপরে মুক্ত করে ছেড়ে দেওয়া হয়। এবার ভালোটা আপনি আপনার মতো করেন, খারাপটা শিখছেন, কী কারণে ধ্বংস হবেন, কী কারণে লস হবে, কী কারণে বাধাগ্রস্ত হবেন, এটা শেখায় দেওয়া হচ্ছে। আর এইটা যদি সচেতন থাকেন তাহলে ভালোটা একাই হবে, অথবা আপনার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স হবে। ওটার কৃতিত্ব আমাদের না, ওটা কৃতিত্ব সম্পূর্ণ আপনার। তো স্যালুট দিয়ে এরপর বিদায় দিয়ে দিই। তাহলে এবার কথাগুলো আপনাদের বলে দিই। দেখেন, যখন আপনার মূলধন কম তখন আপনাদের টেন্ডেন্সি হয় কি আমরা হোলসেলের ব্যবসায় নামবো 2 লাখ টাকা নিয়ে, 1 লাখ টাকা নিয়ে। অ্যাকচুয়ালি আপনারা এইটাই কখনো জানেন না অথবা চিন্তা করে দেখেন না, হোলসেল তো কখনো দিতে যেতে নাই। হোলসেল মানুষ কিনতে আসবে, নিতে আসবে। আমি দীর্ঘদিন দীর্ঘ আইটেমের ব্যবসা করতে থাকবো অল্প অল্প করে। এরপর প্রতিটা অংশের কিছু কিছু অংশ 100% সেল হবে না, কিছু কিছু পড়ে থাকবে। এরপর একজন হোলসেলে স্টক লটটা নিয়ে যাবে। এরপর আমার ব্যবসা বড় হতে থাকবে। প্রতিটা আইটেম আগে 10 পিস করে আসতো, এখন 100 পিস করে আসে। এবার মানুষ এসে হোলসেল চাবে, তখন আমি হোলসেল দিব। আমার মূলধন যখন 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার মাল আমি কিনেছি, প্রতিটা প্রোডাক্টে 50 টাকা করে ব্যবসা করতেছি, তাহলে 2 লাখ টাকায় সর্বোচ্চ আমার 30 দিনে ব্যবসা হবে 5,000 10,000 টাকা। এটা তো আমার দোকান ভাড়া, অথবা আমি যদি একটা রিক্সা চালক কামলাও যদি হইতাম, অথবা দিনমজুর হইতাম, কৃষক হইতাম, আমার এক মাসে আমার নিজের বেতনই তো আছে 15,000 টাকা, 30,000 টাকা। একটা রিক্সা চালকের ঢাকা শহরে ইনকাম আছে 60,000 টাকা। তো আমি এক মাস ধরে 2 লাখ টাকার মাল বানায় হোলসেল দিলাম, লাভ হলো মাত্র 10,000 15,000 টাকা, 20,000 টাকা। এটা তো রিক্সাওয়ালার থেকে কম হইলো, দিনমজুরের থেকে কম হলো। দিনমজুরের ইনকাম আছে 30,000, তার থেকে কম হলো। তা আমি তো খাটছি তো দিনমজুরের মতোই, বরঞ্চ দিনমজুরের অথবা রিক্সা চালকের ব্রেন এত খাটাইতে না যত আমার ব্রেন খাটানো লাগছে, যত কথা বলা লাগছে। তাহলে আমি কি কারণে হোলসেলের ব্যবসায় নামবো? আর এই হোলসেলের ব্যবসায় প্রতি মাসে আমার পণ্য থেকে লস না গেলেও আমার নিজের শ্রম শক্তি থেকে, সময়ের সাথে, ভাড়া থেকে শুরু করে সব কিছু লসে যাচ্ছে, যেটা আমি টের পাচ্ছি না। তাহলে শুরুতে কখনো হোলসেলের ব্যবসায় নামতে হয় না, যদি কিনা আপনার ইনভেস্টমেন্ট একদম নগণ্য হয়, 5-10 লাখ টাকা হয়। কারণ একটা বাজারে পানের দোকান দিতে গেলে 3-4-5 লাখ টাকা লেগে যায়। তাহলে আপনার টার্গেট থাকবে, প্রথমে আমার ব্র্যান্ডের স্বপ্ন আছে, কিন্তু স্বপ্নটা দেখে রাখছি, পলিসি করে রাখতেছি। এরপর লোকাল মার্কেটে কাজ করতে থাকি, করতে করতে আরও আমার স্বপ্নের মধ্যে চেঞ্জ আসবে, ম্যাচুরিটি আসবে। তখন ব্র্যান্ড দাঁড় করানোর আমাকে চেষ্টা করতে হবে না, ব্র্যান্ড অটো দাঁড় হয়ে যাবে। তাহলে সবার আগে আমি খুচরা প্রোডাক্ট কোথায় কত কমের মধ্যে কত ভ্যারাইটি আইটেমে পাই, সে আইটেম নিয়ে সেল করি, অথবা একটা আইটেম 200-500 পিস বানায় বিক্রি করতে থাকি। এখন আমাদের সমাজে স্টক লটারির ব্যবসা থেকে শুরু করে অসংখ্য, মানে 90% কাস্টমারই জানে না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। একটা ম্যাজিস্ট্রেটও পর্যন্ত আপনার যখন, অথবা ভোক্তা অধিকার একটা শোরুমে যে বুঝে না এই কাপড়ের জন্ম কোথা থেকে, আমদানি কোথা থেকে, এটা ব্র্যান্ড কোয়ালিটি নাকি নন ব্র্যান্ড কোয়ালিটি, বুঝে না। কারণ সে বাংলা অনার্স মাস্টার্স করে বিসিএস ক্যাডার হয়েছে, অথবা ইসলামী স্টাডিজে পড়ে বিসিএস ক্যাডার হয়েছে, অথবা সমাজ কল্যাণ অথবা অন্য কোনো একটা পলিটিক্যাল সায়েন্সের উপর পড়াশুনো করে সে বিসিএস ক্যাডার হয়েছে। হওয়ার পরে তাকে ম্যাজিস্ট্রেট বানায় দেওয়া হয়েছে, তারপরে তাকে ভোক্তা অধিকারে দিয়ে দেওয়া হয়েছে, কথার কথা ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হয়েছে। এখন সে তো গার্মেন্টসের জন্ম, তার বোঝা কথা না, এটা তার অপরাধ না। তাকে বেসিক কোনো অফিসিয়াল ট্রেনিংও যদি দেওয়া হয়, যারা ট্রেনিং দেয় তারা তো আর সে 100% শিখাই দিবে না। সে যদি বিজিএমই বিকেএমইতেও যদি বলে যে আমার একটু শিখাই দেন, তো কোথায় কি, তাকে পরিপূর্ণভাবে শিখাবে না। শেখালে তো ওই ব্যবসায়ী ধরা খেয়ে যাবে 2 দিন পরে, মানে খাল কেটে কমিয়ে আনার মতো ঘটনা হবে। খাস গ্লোবালের ভিডিও দেখে যত ম্যাজিস্ট্রেট, যত ডিসিএসপি বলেন, দারোগা বলেন, থানার ওসি বলেন, যত যা শিখছে, তারপরে আপনার ভোক্তা অধিকার কি বলে, দুর্নীতি দমন কমিশন, তারপরে আপনার কি বলে, আপনার সাইবার ক্রাইম টিম যত যা শিখছে, এটা অন্য কোনো জায়গা থেকে শিখতে পারেনি। কোনো বই পড়ে, কোনো ট্রেনিং করে, 7 দিনের ট্রেনিং করে, সরকারি ওই যে 7 দিন 3 দিনের করে সেমিনার হয়, কোনো কিছু করে শিখতে পারে নাই। উল্টে এসে খাস গ্লোবাল এসে থ্যাংক ইউ বলে গেছে, বুকে জড়ায় ধরে গেছে, ভালোবাসা দিয়ে গেছে, সম্মান দিয়ে গেছে। কারণ এখান থেকে ফ্রি ফ্রি সব শেখা যায়, এবং যা শেখা যায় সেটা 10 বছর পরিশ্রম করেও ইন রিয়েল লাইফ শত কোটি টাকা অথবা কোটি টাকা ধ্বংস না করে শেখা যায় না। এটাই বাস্তবতা। তো আপনাদের তৈরি করার জন্য আমরা ইনকাম করতেছি না, আমরা খালি খেটেই যাচ্ছি, গরিব থাকতেছি, নিজেরা পেট বাঁচাইতে পারতেছি না।
অফিস বাঁচাইতে পারতেছি না, বেতন দিতে পারতেছি না, বাচ্চার ভরণ পোষণ করতে পারছি না, শুধুমাত্র একদম রিয়েল জিনিস আপনাদের শেখায় দিয়ে আগে দেশের মধ্যে একটা বড় ব্যবসায়ী, সাকসেসফুল ব্যবসায়ী সমাজ তৈরি করব, এই একটা উদ্দেশ্যে। তো এখন দেখছি যে অনেক কিছু আসলে মানে মেরেও শেখানো যায় না। যার শেখার ইচ্ছা নাই, যার মস্তিষ্ক বিকৃত, তাকে মেরেও শেখানো যায় না। তো এটা ওয়াস্টেজ অফ টাইম মনে হচ্ছে মাঝে মধ্যে, যে সময়ের অপচয় করলাম জীবনের এবং জীবনী শক্তি ধ্বংস করলাম। তো আমি আপনাদের সবিনয়ে বলবো, আপনারা আমার ভিডিও দেখার সময় খাতা কলম নিয়ে বসবেন, পয়েন্ট টু পয়েন্ট লিখবেন এবং সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি মারা গেলে কেউ এভাবে জন্ম নিবে না, নিজের জীবন, নিজের সময়, নিজের পরিবার, নিজের স্বপ্ন সব কিছু ধ্বংস করে আপনাদের জন্য সময় দেওয়ার। তাহলে ফার্স্ট কথা হলো যে আমার যখন মূলধন কম, আমাকে কি করতে হবে? কথার কথা, আমার 1 লক্ষ টাকা আছে, আমি এটা দিয়ে মাল কিনবো, খুচরা বিক্রি করব, মাল কিনবো, খুচরা বিক্রি করব। এখন আমি বিজনেসের একটা পার্টে বলেছি যে একই ব্যক্তিকে দিয়ে সব কিছু সম্ভব না। তাহলে সালমান এফ রহমান কাপড়ও সেলাই করতো, কাপড়ও বানাইতো, মার্কেটিংও করতো, সব করতো। প্রতিটা গ্রুপ অফ কোম্পানিজ অথবা কোম্পানিতে এক একটা ডিপার্টমেন্টের লোক থাকে, কমার্শিয়ালের লোক থাকে, অ্যাকাউন্টসের লোক থাকে, পারচেস প্রকিউরমেন্টের লোক থাকে, অর্থাৎ কেনাকাটায়, এরপর মার্কেটিংয়ে মানে প্রোডাক্ট কীভাবে তৈরি হলেই সেল হবে, সে মার্কেটিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেটা নিয়ে, এবার এইচআর, অ্যাডমিন, ফলো আপ নিয়ে, এরপর সেলস নিয়ে, আর সবার উপরে থাকে একটা ম্যানেজমেন্ট টিম। ঠিক আছে? তাহলে এতগুলো দক্ষ মানুষ দিয়ে একটা কোম্পানি তাই ডেভেলপমেন্ট করতে জানটা বের হয়ে যায়। এরপর কোম্পানি 2 দিন পর পর দেনাগ্রস্ত হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থায় দেউলিয়া হয়ে চলে যায় এতগুলো এক্সপার্ট থাকার পরও। তাহলে আপনাকে একা একে দিয়ে তো সব কাজ হবে না, হবে না। তাহলে আপনাকেও শুরুতে যদি বন্ধুবান্ধব মিলে যদি কাজ করা যায়, অথবা ফ্রিল্যান্সার দিয়ে যদি কাজ করা যায়, আপনাকে ওভাবে টিম তৈরি করতে হবে। এবং আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, একটা গাছ বড় হলে সেখান থেকে কিছু ফল পাখিতে খায়, কিছু ফল প্রতিবেশী বাচ্চারা ঢিল মেরে দুষ্টামি করে আনন্দের মাধ্যমে খায়, কিছু ফল পথিকে গাছের নিচে বসে খায়, খেয়ে শুকরিয়া আদায় করে দোয়া করে যায় যেন গাছটাতে পরের বছর আরও মিষ্টি এবং বেশি পরিমাণ ফল হয়। কিছু ফল চুরিও হয়, ওটাকে সদকা জাকাত। এরপরে দেখা যায় 60% ফল আপনি পেয়েছেন, তার 20% আপনার পরিবার, আত্মীয় স্বজন, আর 40% বিক্রি করে কিছু বরকত হয়, কিছু উন্নতি হয়, আয় হয়। তাহলে একটা গাছ বড় হতে লাগলে তার 40% আপনাকে ছেড়ে দিতেই হচ্ছে এবং এটাকে সদকা আকারে চিন্তা করতে হচ্ছে। বাচ্চারা যখন ঢিল মারছে, বলা যাচ্ছে না যে প্রতিবেশী বাচ্চাটা চোর, এটাকে সৎকার আকারে নিতে হবে, গিফট আকারে নিতে হবে, উপহার স্বরূপ নিতে হবে। তাহলে আপনার ব্যবসা তো ভালো মন্দ এরকম থাকবে এবং এটাকে আপনাকে মানায় নেওয়ার মতো ন্যূনতম কিছু ক্ষমতা থাকতে হবে। পয়েন্ট টু পয়েন্ট আপনি সবাইকে সব কিছুতে ধরলে আপনার টিম কখনো দাঁড় হবে না। টিমের মধ্যে আপনাকে ছাড় দিতেই হবে, কারণ আমাদের সমাজে এই ছাড়টা না দিলে আমাদের সমাজে যে মানুষগুলা যে নিজের বাপেও ছেলের টাকা চুরি করে, অথবা ছেলেও বাপের সম্পদ চুরি করে বেচে দেয়, তো আমাদের সমাজটা যেহেতু এরকম, সেহেতু আপনাকে সহ্য করতে হবে। এই সমাজটা যদি শুদ্ধ পবিত্র হতো, সুন্দর হতো, তাহলে আবার এই কথাটা আমি বলতাম না। ঠিক আছে? তাহলে আপনাকে সবার আগে জানতে হবে যে আমি আমার টিমের মধ্যে এমন কয়েকজন মানুষকে নিব যে সেই কাজের জন্য দক্ষ। আমার পরিচিত কম টাকা বেতন দেওয়া লাগবে, অথবা কেউ এসে ফ্রি সার্ভিস দিবে, অথবা এইটা করবে ওইটা করবে, এটা যখনই টাচ করতে যাবেন তখন আপনি লসে পড়বেন। মার্কেটে কে সেলের উপর দক্ষ, তাকে ডাবল খরচ দিয়ে আপনাকে নিয়ে আসতে হবে। সো যে যেখানে দক্ষ তাকে এনে আপনাকে বসালে আপনার সময়টা, ডেভেলপমেন্টের সময়টা কম লাগবে বিজনেসের, কারণ এখানে সবাই দক্ষ। আর এই দক্ষ লোকগুলো যখন একটা টিম আকারে সবাই সবার মতামতকে মূল্য এবং মূল্যায়ন দিয়ে কিছু করতে পারবে, তখন একটা প্রতিষ্ঠান রাতারাতি উন্নতির দিকে চলে যাবে। যেমন মার্কেটে আছে স্ট্যান্ডার্ড গ্রুপ, যেখানে ম্যানেজমেন্টের প্রতিটা ব্যক্তিকে সীমাহীন অসাধারণ আন্তরিকতা এবং সম্মানের সাথে দেখে। কেউ কখনো চিন্তা করে না যে ওর কথা শুনলে তো ও লিডার হয়ে গেল, আমি কেন একটু পিছায় থাকবো, বরঞ্চ সেখানে সবাই সবাইকে সম্মান করে এবং সবাই মিলে টপ পজিশন আছে বাংলাদেশের। তো স্ট্যান্ডার্ড গ্রুপে যারা চাকরি করেছেন তারা অন্তত জানেন
যে তাদের মালিকদের মধ্যে, যারা ম্যানেজমেন্টে আছে তাদের মধ্যে আন্তরিকতা, সম্মান, ভালোবাসা, মতামতের প্রতি মূল্যবোধ কত উন্নত মানের, যার কারণে স্ট্যান্ডার্ড গ্রুপ কত অল্প সময়ে কত টপ লেভেলে চলে গেছে বাংলাদেশে। বুঝতে হবে, শেখার আছে এখান থেকে। ঠিক আছে, তাহলে আপনার প্রতিষ্ঠান নিয়ে কথা বলে দিলাম যে প্রতিষ্ঠান দাঁড় করাতে গেলে মেইন কোন বিষয়গুলো দরকার। আচ্ছা, এরপরে আপনি প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে ব্যবসা করছেন, সো আমরা ধরে নিই আপনি কাপড়ের ব্যবসা করবেন। সো আপনাকে সবার আগে জানতে হবে কত কমের আপনার বাজেট আছে এবং যে টাকাটা আপনি ম্যানেজ করেছেন এটা কোনো সুদ অথবা ইনস্টলমেন্ট কোনো কিছু কিনা, কারণ আপনি যে ইনকাম করবেন ওই সুদে সেটা খেয়ে ফেলে দিবে। তাহলে সুদ মুক্তভাবে কত টাকা আপনার মূলধন আছে অথবা আপনি ম্যানেজ করতে পারবেন। এখন আপনার বয়স 26 বছর হয়েছে, আপনি সমাজে 2-4 জন ভাই ব্রাদার, প্রতিবেশীর মধ্যে বন্ধুবান্ধব সব মিলে 1-2-5 লাখ টাকা ইনকাম করতে পারেন না, মানে উপার্জন সংগ্রহ করতে পারেন না, এর অর্থ আপনার মধ্যে পলিসি নেই এবং কেউ আপনাকে আস্থা করে না, আপনি আস্থা করার মতো কোনো ব্যক্তি না। তাহলে আপনার জীবন দশা দিয়ে অথবা কর্ম দিয়ে আপনি যদি আপনার আপনজনদের যদি দেখাইতে এবং বুঝাইতে না পারেন যে আপনাকে আস্থা করা যায়, তাহলে আপনার ব্যবসায়ী হিসেবে জন্ম নেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। যেটুকুন চেষ্টা করবেন ওইটাই সময়, শ্রম এবং অর্থের ধ্বংস। কারণ আপনাকে জানতে হবে একটা বস্তিতে থাকা অথবা একদম সমাজের সবচেয়ে নিম্ন স্তরে থাকা একজন মানুষ, সেও 50,000 টাকা সংগ্রহ করে অথবা 1 লাখ টাকা সংগ্রহ করে বাজারে একটা ফলের দোকান দিয়ে বসছে, যে দোকানে মিনিমাম 5 লাখ টাকার মাল 3 মাসের মধ্যে চলে আসছে। তাহলে ওই যাকে আপনি লুঙ্গি পরা, ময়লা জুতা পরা, জুতাও পরা নেই, যার গায়ে গন্ধে যাওয়া যাচ্ছে না, যার শরীরের কাছে, যার মাথার চুলে গন্ধ থাকে, সেই মানুষটাকে সমাজে এত অবহেলিতভাবে আপনি দেখতেছেন। বেসিক্যালি আপনার অবস্থা তার থেকেও খারাপ, নিম্নমানের, কারণ তারও 3-4-5 লাখ টাকা ম্যানেজ করার মতো ক্যাপাসিটি আছে যেটা আপনার নাই। সমাজে তার মানুষের কাছে সেই আস্থাটুকুন আছে যেটা আপনার নাই। তাহলে তার থেকেও আপনি নিম্নমানের। তাহলে সবার আগে নিজের মানটা আগে বাড়াইতে হবে। এরপর আপনার যখন 2-4-5 লাখ টাকা ইনভেস্টমেন্ট যখন হলো, তখন আপনি ভালো ভালো কিছু প্রোডাক্ট নিয়ে শোরুম দাঁড় না করায় অনলাইনে অথবা ফিজিক্যালি অন্য কোনোভাবে বিক্রি করার চেষ্টা করবেন। এর আগে যদি চান তাহলে ইউজড ক্লথ, যেটাকে আমরা গাইটের কাপড় বলি, ব্যবহার করে ফেলে দেওয়া কাপড়, এই কাপড়ে ব্যবসা করলে রাতারাতি টাকার মালিক হওয়া যায়, এটাও করতে পারেন অল্প মূলধনে। তাতে হবে কি, খারাপ মালটা সেল করার জন্য যদি আপনি দক্ষ হয়ে ওঠেন তাহলে ভালোটা সেল করা আপনার জন্য কত আরও সহজ হবে, অর্থাৎ আপনার সেলের পাওয়ারটা কত বেড়ে গেল। কারণ প্র্যাকটিস করতে করতেই তো মানুষ একটা কিছু শিখে। যেমন পড়ে যাচ্ছিলেন ছোটোবেলায়, হামাগুড়ি দিচ্ছিলেন, প্র্যাকটিস করতে করতে এবার হাঁটা এবং দৌড়ানো শিখছেন। তাহলে ওই খারাপ মাল, সব থেকে ক্রিটিক্যাল যেটা বিক্রি করা, সেই মালটা বিক্রি করে করে যখন দক্ষ হইলেন, এবার ভালোটা পাইলে তো গুলির বেগে খইয়ের মতো বিক্রি হতে থাকবে। কথা বুঝতে পারছেন? আপনার আত্ম উন্নতি কীভাবে হবে? নিজের চেষ্টাতেই। আর সবচেয়ে কম দামের মাল হচ্ছে গাইডের মাল, সেই মালটা বিক্রি করে সব থেকে বেশি লাভ করা যায়। এরপরে যখন আপনার কিছু টাকা হলো, এবার আপনি হুঁশিয়ারি মাল নিয়ে ব্যবসা শুরু করেন। এই হুঁশিয়ারি ব্যবসা শুরু করে এটাতে যখন আরও কিছু টাকা হলো, তখন আপনি গার্মেন্টসের স্টক লট অথবা ফ্রেশ অর্ডার নিয়ে কাজ করেন। এরপর ফ্রেশ অর্ডার করতে করতে যখন একটা পরিচিতি এবং ভালো অঙ্কের একটা টাকা হলো, তখন আপনি একটা দামি মার্কেটে অথবা মধ্যবিত্ত মার্কেটে একটা শোরুম দেন। এই মধ্যবিত্ত মার্কেটে ব্যবসা করতে করতে যখন আরও বেটার কিছু করলেন, তখন একটা দামি মার্কেটে নিজের ব্র্যান্ডের শোরুম দেন। আর এটি হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনার উন্নতি। এই উন্নতির মধ্যে যদি কথা আপনার টাকা আছে, আপনি মাস পর্যায়ে ঢুকছেন কিন্তু আপনার অভিজ্ঞতা তৈরি হয় নাই, তাহলেও কিন্তু আপনি ওখানে ছিটকে পড়ার সম্ভাবনা আছে অথবা কম সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। ছিটকে না পড়লেও কম সাকসেস হওয়ার আপনার সম্ভাবনা আছে এবং সেখানে অন্যের গলগ্রহের পাত্র হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি যখন একদম গ্রাউন্ড ওয়ার্ক, ডোর টু ডোর ওয়ার্ক যখন করবেন, তখন মাল কেনা, মাল বেচা, কাস্টমার বিহেভিয়ার, এরপর আপনার সেলসের পারফরমেন্স, এরপর মানি ম্যানেজমেন্ট, স্টক ম্যানেজমেন্ট, মাল চুরি হওয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনার চোখের সামনে ঘটতেছে। প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু আপনার জ্ঞান অর্জন হচ্ছে।
কিন্তু আপনি যখন একটা টাকা নিয়ে বসছেন বড় শোরুম দিয়ে, হঠাৎ করে দেখলেন 1 বছর পরে শোরুমের থেকে 50টা মাল নাই, ওই 50টাই তো আপনার লস। আপনি ক্যামেরা বসেছেন, সফটওয়্যার বসেছেন, তারপরে এটা ম্যানেজমেন্ট করতে পারতেছেন, এর অর্থ কি? আপনি তো গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসেন নাই, সো আপনার এখানে চুরি হবে। কিন্তু আপনি যদি গ্রাউন্ড লেভেলে হকারি করে যদি উঠে আসতেন, তাহলে কিন্তু মানুষের অ্যাটিটিউড দেখেই বুঝতেন। তখন কিন্তু আপনি আপনার কাস্টমার সার্ভিসে বলে দিতেন যে এই অ্যাটিটিউডের মানুষ যদি দেখো তাহলে বুঝবা যে সম্ভবত কিছু একটা চুরি হইতে পারে, তোমরা কিন্তু তার দিকে একটু স্পেশাল নজর রেখো। কথা বুঝতে পারছেন? তাহলে গ্রাউন্ড লেভেলে কাজ করা এটা কিন্তু প্রচণ্ড একটা পাওয়ারফুল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। যেমন আপনাদের সঙ্গে যখন আমি কথা বলি, কথার আগে একটা গাইড নিয়ে, গাইডের বয়েজ গার্লসের জ্যাকেট নিয়ে যখন কথা বলি, অথবা সাপোজ একটা লেডিস টপস নিয়ে কথা বলি, ওই মালটা আমি মাস্ক পরে হোক, অথবা মুখোশ আড়াল করে হোক, অথবা মুখোশ ওপেন করে হোক, ওই ব্রিজের গোড়ায়, ফার্ম গেট হোক, খিলক্ষেত ব্রিজের গোড়ায় হোক, অথবা যে কোনো জায়গায় হোক, রাস্তার পরে দাঁড়ায় বিক্রি করে ওইটা মানুষের ফ্লেভার নিই, কত সময়ে কত পিস মাল বের হতে পারে, কি কথা বললে বের হতে পারে, মানুষ কত দাম বলতে পারে, রিয়েল লাইফ সেটা আমি সবার আগে দেখি, তারপরে আপনাকে কথা বলি। এখন আপনি যদি আমাকে রাস্তায় দেখে চিন্তা করেন জুবাদ ভাই এখন ব্যানের মাল বিক্রি করে, এত বড় বড় কথা বলে, রাস্তার পরে তো দেখলাম ব্যানের মাল বিক্রি করছে, তাহলে সেটা আপনার বিষয়, সেটা আমার কোনো কিছু যায় আসে না। আমার পরিবার যদি চিন্তা করে, আমার জামাই শুনছিলাম গার্মেন্টস ট্রেডিং কোম্পানির মালিক, ছোট একটা গার্মেন্টসেরও মালিক, বিয়ের আগে কত কিছু ভাবছিলাম বড় লোকের পোলা, হ্যাঁ, এখন দেই যে সে ব্যানে দাঁড়াও মাল বিক্রি করে, এর সাথে সংসার করলে তো মান সম্মান সব শেষ, কিচ্ছু করার নাই। তাহলে তাকে বিদায় দেওয়া ছাড়া আমার কিচ্ছু করার নেই। কারণ আমি আমার জ্ঞানটাকে রিয়েল লাইফ করার জন্য, আমার যে যে জায়গায় আমি দেখতেছি আই শুড লার্ন ইট, আগে এটাকে আমাকে ফিল করতে হবে, দেন এটাকে আমাকে শিখতে হবে, এরপর আমার মনের মধ্যে এটাকে নিয়ে গবেষণা করতে হবে, তারপর এটা থেকে আউটপুট দিতে হবে। সো আই হ্যাভ টু ডু ইট। এখানে আমি যদি আমার প্রেস্টিজ চিন্তা করি, আমার স্ট্যাটাস চিন্তা করি, আমি যদি সমাজকে নিয়ে চিন্তা করি, আমি ক্ষুধায় থাকলে সমাজ আমাকে ভাত দেয় না, আমার বিপদের মুহূর্তেও আমার ভাত নিয়ে আমাকে, ভাতের ব্যবস্থা আমাকেই করতে হয়। মরার আগে নিজের কাফনের কাপড় নিজের কিনে রেখে মরতে হবে, তা না হলে মারা গেলে যখন আপনার বউ যাবে কিনতে আর রাস্তার মধ্যে জ্যাম পড়বে, তখন বিরক্তির সাথে এসে ওই কাফনের কাপড়টা মুখের পরে ছুঁড়ে মেরে বলবে যে হারামজাদা মরছে তো মরছে, জ্বালায় মরছে। দিস ইজ রিয়েল লাইফ। তাহলে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, মন দিয়ে বুঝার চেষ্টা করেন, হার্টের মধ্যে টাচ করার চেষ্টা করেন। হার্টে তো আসলে টাচ করে না, ব্রেনে টাচ করে, ব্রেনে টাচ করানোর চেষ্টা করেন, ব্রেনের মধ্যে ফিক্স করার চেষ্টা করেন। সো আপনারা এই যে স্টেপগুলো বললাম, এই স্টেপগুলা প্রথমে একদম হকার ক্যাটাগরি, তারপরে হুঁশিয়ারি ক্যাটাগরি, তারপরে মধ্যবিত্ত হকার মার্কেট ক্যাটাগরি, তারপরে মধ্যবিত্ত নিউ মার্কেট স্ট্যান্ডার্ড দোকানগুলোর ক্যাটাগরি, এরপরে আপনি হাই ব্র্যান্ড শোরুম, তারপরে ব্র্যান্ডের চিন্তা। এভাবে আপনারা এগোনোর জন্য যদি চেষ্টা করেন, আর স্পেশালি যাদের মূলধন কম তারা যদি এভাবে চেষ্টা করেন, সেটাই শুধুমাত্র কথা বলবে অথবা ফলাফল দেওয়া শুরু করবে। আর হোলসেল, কখনো হোলসেলের ব্যবসা শুরু করতে হয় না, দিতে হয় না, হোলসেল মানুষ নিতে আসবে। আর একটা হোলসেল বর্তমানে সুন্দর একটা হোলসেল আছে, সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট হোলসেল। অর্থাৎ আমি এক গাড়ি মাল বানাইছি 10 লাখ টাকার, এই গাড়িটা বিভিন্ন মার্কেটের সামনে যাচ্ছে, যে দাঁড়াচ্ছে দোকানদারকে বলছে গাড়িতে এই 10 রকমের মাল আছে, আপনার যদি লাগে মাত্র 2000 টাকার 8 পিসের একটা ব্লিস্টার আপনি নিতে পারেন, ক্যাশ টাকায়, কোনো বাকি চলবে না। তখন ওই হোলসেলটা খুব ইফেক্টিভ হয় এবং স্পটে 7 দিন ধরে গাড়ি একটা এলাকা ঘুরতে থাকে, 2টা জেলা ঘুরতে থাকে এবং টোটাল মালের 80% মাল সেল হয়ে যায়, মূলধনও চলে আসে, লাভও চলে আসে। আর বাকিটা কম টাকা অথবা বাকিটাও পরের বার আবার গাড়িতে ঢুকাই দিলেও ওটা রোলিংয়ে থাকে, সেক্ষেত্রে একটা ভালো ব্যবসা হয়। আর স্টক লট ব্যবসা নিয়ে অনেকের অনেক কথা আছে। স্টক লট নিয়ে, যে স্টক লট নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে মানুষ দামি বাড়ি গাড়ি ফ্ল্যাট করে ফেলছে রাতারাতি করে, সে ব্যবসাগুলোর মূল কারণটা ছিল তারা লোকাল মাল বানায় ব্র্যান্ড বলে চালু করে একটা ধাপ্পাবাজি করতো। বি গ্রেড, সি গ্রেড, বি গ্রেডের মালটাকে এ গ্রেডের সাথে মিশিয়ে দিয়ে এ গ্রেডের আকারে বিক্রি করতো। অসংখ্য বিদেশি বায়ারকে রাস্তার ভিখারি বানায় ফেলছে,
বাংলাদেশের স্টক লট ব্যবসায়ীরা। বাইরের টাকা নিয়ে মেরে খেয়ে ফেলছে, আর কোথাও খুঁজে পাওয়া যায় না, ওই ইউরোপ আমেরিকায় চলে গেছে। তারপরে আপনার বি গ্রেডের মাল রিপেয়ার করে এ গ্রেড বানায় সেল করে দিছে। এরপর কপি ব্র্যান্ডের প্রোডাক্ট বানায় অরিজিনাল এ গ্রেড বলে বলে বিদেশে এক্সপোর্ট করছে। তো এইগুলো ছিল হারাম ব্যবসা, জালিয়াতির ব্যবসা। এটাকে ব্যবসা বলে না, এটাকে জালিয়াতি অথবা চিটার বলে। কিন্তু অরিজিনাল স্টক লটের ব্যবসা যারা করছে তারা অতিরিক্ত উন্নতি করতে না পারলেও ভালো উন্নতি করতে পারছে, যতদিন পর্যন্ত বাংলাদেশে প্রচুর পরিমাণ গার্মেন্টস চালু ছিল। আর এখন গার্মেন্টস কম। গার্মেন্টস যখন চালু ছিল, যারা জুটের ব্যবসা করছে তারাও কোটিপতি, যারা অ্যাক্সেসরিজের ব্যবসা করছে তারাও কোটিপতি, যারা স্টক লট ফেব্রিক্সের ব্যবসা করছে তারাও কোটিপতি, যারা স্টক লট প্রোডাক্টের ব্যবসা করছে তারাও কোটিপতি। বাট এখন গার্মেন্টস কমে গেছে এবং গার্মেন্টসের আপনার জুট নামানোর জন্য পারলে ওই ওসিও পর্যন্ত জুটের ব্যবসার মধ্যে জড়িত হয়ে যায়, থানার ওসি ওই এলাকার। একটা ডিআইজিও পর্যন্ত 20-50টা গার্মেন্টসে আটকায়, সেখান থেকে জুট পর্যন্ত নামানোর ব্যবসা শুরু করে দিছে। এরকমই বাস্তবতা। সো এখানে আগের মতো ছোট মানুষরা ব্যবসা করতে পারে না, সুযোগই পায় না। আর একটা গার্মেন্টসের সব থেকে বড় ব্যবসায়, যেমন বলি যে কাপড়ের ব্যবসায় সব থেকে টাকা হচ্ছে ইউজড ক্লথে, সবচেয়ে কম দামি প্রোডাক্টে, তেমন গার্মেন্টসের সবচেয়ে কাঁচা টাকা হচ্ছে জুটের ব্যবসায়, সব থেকে খারাপ প্রোডাক্টটায় সবচেয়ে বেশি ব্যবসা। যার কারণে গার্মেন্টসে যত মার্ডার বলেন, সন্ত্রাসী বলেন, যা হয় ওই জুটকে কেন্দ্র করে হয়, বানানো প্রোডাক্টকে কেন্দ্র করে। এখনও বাংলাদেশে গত 50 বছরে একজন মানুষ মারা গেছে কিনা আমি জানি না, তবে জুটে কারণে টঙ্গীতে বলেন, আশুলিয়া বলেন, গাজীপুরে বলেন, মাওনাতে বলেন, মার্ডারের সংখ্যার অভাব নাই, ইতিহাসের অভাব নাই। তাহলে আপনারা সবাই চিন্তা করেন সবচেয়ে ভালোটা, কিন্তু টাকা হচ্ছে সবচেয়ে নিচুটায়। মোবিল বানায়, মোবিল কোম্পানি যা কামাই করে তার থেকে মোবিল ব্যবহার করার পরে পোড়া মোবিলকে রিসাইকেলিং করে সেই ব্যক্তি তার থেকে আরও বেশি 10 গুণ বেশি কামাই করে, কারণ তার কেনা দাম অনেক কমে যায়। এই যে সেন্সগুলো যদি আপনার না থাকে আর এই গবেষণাগুলো না থাকে, তাহলে তো আপনি কি দিয়ে শুরু করবেন, কিভাবে শুরু করবেন সেটা আপনার জানা থাকবে না। আর যখন জানা থাকবে না, তখন ডেফিনেটলি আপনার উন্নতি আসতে সময় লাগবে অথবা উন্নতি বাধাগ্রস্ত হবে। ভেরি সিম্পল কথা, এখানে কঠিন কোনো কথা নাই। আশা করি বিষয়গুলো আপনাদের বোঝা হয়ে গেছে। আর এরপরে হচ্ছে ব্র্যান্ড নিয়ে চিন্তা ভাবনা। যারা ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান তাদের আগে একটা ভিডিওতে বলে দিয়েছি, এখন আবার আমি একটু রিমাইন্ডার অথবা রিপিট করে দিই। সেটা হলো যে ব্র্যান্ড হচ্ছে রেসপেক্টের ব্যবসা, সম্মানের ব্যবসা। দিন যত যেতে থাকবে তত আপনার সম্মানের বিনিময়ে বেশি ইনকাম করতে হবে। এটা হচ্ছে ব্র্যান্ডের এক ওয়ান অ্যান্ড অনলি পলিসি। তাহলে আজকে এই মোবাইলটা কথার কথা আমি 100 টাকায় বানাই, 200 টাকায় বিক্রি করতেছি। ব্র্যান্ডের যাত্রা শুরু। বলে না যে শুধুমাত্র কোম্পানির প্রচার প্রসার করার জন্য আমরা এই ওষুধটা আপনাকে কমে কমে দিচ্ছি, কিন্তু 2 দিন পরে কিন্তু শোরুমে গেলে 200 টাকা করে পড়বে, এখন 50 টাকা, সাথে একটা ফ্রি, শুধুমাত্র কোম্পানির প্রচার প্রসার করার জন্য। যাত্রাবাড়িতে বাসে উঠবেন, খুলনার দিকে, নড়াইলের দিকে, দেখবেন বাসের মধ্যে যৌন উত্তেজক ওষুধ, মহিলাদের মাসিকে পিরিয়ডের ওষুধ, চুলকানি খাউজানির ওষুধ, শুধুমাত্র প্রচার প্রসার করার জন্য। ব্যথা, জাগায় বসে ব্যথা ঠিক হয়ে যাবে, জাগায় বসে দাঁত টকটকে সাদা হয়ে যাবে, শুধু প্রচার প্রসার করার জন্য। ডায়লগটা এরকম। তাহলে আপনার যখন এই কাপড়ের ব্যবসাটা মনে করেন, কথার কথা এই মোবাইলটা নিয়ে আপনি ব্যবসা করতেছেন, এই মোবাইলটা আপনি বানাইছেন 100 টাকায়, বিক্রি করছেন প্রচার প্রসারের জন্য। ওই খাউজানি, চুলকানি, যৌন উত্তেজক কোম্পানি মার্কেটিং অফিসারের মতো আপনার ডায়লগ শুধুমাত্র প্রচার প্রসার করার জন্য 100 টাকায় বানায় 200 টাকায় বিক্রি করতেছি। করেন, সমস্যা কি? করতে থাকেন। এখন এই প্রচার প্রসারটা কার কাছে করতেছেন? সাধারণ মানুষের কাছে, অর্থাৎ নিম্ন স্তরের মানুষের কাছে। অর্থাৎ আপনি নিম্ন স্তরের মানুষকে এই প্রোডাক্টটা গায়ে দিয়ে বুঝাই দিচ্ছেন যে আমার ব্র্যান্ড নিম্ন স্তরের মানুষের জন্য, অর্থাৎ আমার ব্র্যান্ডের কোনো মূল্য নেই। ওই রাস্তার
একটা বখাটে পোলা, বস্তির একটা পোলা, গ্রামের কৃষক, দিনমজুর, রিক্সা চালক, কুলি কামলা, সবার গায়ে আমার XYZ ব্র্যান্ডের কাপড় কমের মধ্যে ভালো পণ্য দিচ্ছি। এর অর্থ কি? সমাজের মধ্যবিত্তরা জেনে ফেললো যে নিম্নবিত্ত সবার গায়ে XYZ এর প্রোডাক্ট আছে। তাহলে এই ব্র্যান্ড আপনার কোনোদিন রয়্যাল ব্র্যান্ড বানাইতে গেলে আপনার কলিজাটা ছিঁড়ে যাবে। 100টা কোম্পানির মধ্যে সর্বোচ্চ পলিসিগত টেকনিকে সর্বোচ্চ 5টা কোম্পানি ব্র্যান্ডের রূপ নিতে পারে, আর একটাও কোনোদিন ব্র্যান্ডের রূপ নেবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে ব্র্যান্ডের যাত্রা শুরু করতে গেলে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড, মার্কেট অ্যাবোভ অর মার্কেট ইকুইভ্যালেন্ট ব্র্যান্ড, অর্থাৎ মার্কেটের সমতা, মার্কেটে ব্র্যান্ড এই প্রোডাক্টটা যে টাকায় বিক্রি করতেছে তার কাছাকাছি প্রাইস দিয়ে আপনাকে যাত্রাটা সবার আগে শুরু করতে হবে। তাহলে আমি মনে করেন যে এই মোবাইলটার দাম আছে নর্মাল হুঁশিয়ারিতে, এই মোবাইলটা অথবা একটা শার্ট, মনে করেন এটা একটা শার্ট, এটা একটা শার্ট। আমার হাতের কাছে এখন এত বড় শার্ট নিয়ে দেখানোর ইচ্ছা করতেছে না, আচ্ছা টায়ার্ড লাগতেছে। এইটা একটা শার্ট, এটা একটা শার্ট, মার্কেটের শার্ট এইটা, আর আপনি বানাইছেন এইটা। আচ্ছা বাইরের সাইড দেখলে বুঝতে পারবেন। ওকে, এটা মার্কেটের শার্ট, এটা আপনার শার্ট। ওকে, তাহলে এই শার্টটা ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ডে বিক্রি হচ্ছে 2000 টাকায়। এই শার্টটা, আপনার শার্টটা ন্যূনতম 1500 টাকা অথবা 1800 টাকায় যেতে হবে। আবার আপনি যদি খেলোয়াড় হন এবং আপনার সেল দক্ষতা যদি বেশি থাকে, আপনি এটা 2200 টাকায় সেল করবেন। মার্কেটে 2000 টাকায় যেটা বিক্রি করতে তার চেয়ে 200 টাকা দাম বেশি। কি কারণে? বিকজ অফ কোয়ালিটি। আর এটাই হচ্ছে আপনার স্টার্ট আপের হাই পাওয়ার, এবং এই ব্র্যান্ড কিন্তু দাঁড়ায় যাবে, যেতে বাধ্য। শুধু ফার্স্টে সেল স্লো হবে, সেল দুমড়ে মুচড়ে থমকে থমকে আসা শুরু করবে, কিন্তু মার্কেটে কিন্তু একটা ফ্লেভার জন্ম নেবে যে মার্কেটে সবাই যা বিক্রি করছে 2000-এর মধ্যে, কিন্তু নতুন একটা ব্র্যান্ড আসছে যার ভিতরে বাইরে আসলে ব্র্যান্ডের ফ্লেভারে, এবং এইটা 2000 টাকায় সম্ভব না, এটা নিতে গেলে 2300 টাকায় যাইতে হবে। এ হলো আপনার স্টার্ট আপ, এ হলো আপনার শুরু, অসম একটা শুরু। এবং তখন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত অথবা ধনীর নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং ধনীর নিম্নবিত্ত, এই মানুষগুলো তখন আপনার এই প্রোডাক্টটা কিনে হ্যাপি, এবং তখন লিমিটেড সংখ্যক প্রোডাক্ট বিক্রি হচ্ছে। তাহলে এই প্রোডাক্টটা আপনি তৈরি করছিলেন 1000 টাকায়, বিক্রি করছেন 2300 টাকায়, 100% উপর আপনার লাভ আছে। এটার মধ্যে আবার ওভারহেড কস্টিং অথবা এক্সপেন্ডিচার আছে, তারপরে ধরে নিব এখানে 60-40 লাভে আছে। কথা আপনার সব খরচ মিলে 1400 টাকা খরচ, আপনি 2200 টাকায় বিক্রি করছেন, 60-40-তে কনভার্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা এর পরের বার যে প্রোডাক্টটা আপনি আনবেন সেটার অল ইন খরচ 1400 টাকা না হয় সেটা হবে 1600 টাকা, এবং আরও এক্সক্লুসিভ। তখন ওই প্রোডাক্টটা 2400 বিক্রি না করে 2800 বিক্রি করতে হবে। তারপরে প্রোডাক্টটা আপনি প্রোডাকশন করবেন 1800 টাকা দিয়ে, ওইটা বিক্রি করতে হবে 3500 টাকা দিয়ে। এরপর এই 3টা 4টা 5টা প্রোডাকশান এভাবে উঠতে যাবে, এবং আস্তে আস্তে আপনি বড় লোকের কাস্টমার, যারা সম্মানের জন্য টাকা খরচ করে, প্রোডাক্টের জন্য না। শুধুমাত্র তারা জানতে চায় যে এইটা কি সমাজের বড় লোকরা ব্যবহার করে, তাহলে এইটা আমাকে যে কোনো মূল্যে কিনতে হবে, কয় টাকা দাম এটা বিষয় না, দাও দিয়ে দাও, কার্ডের ঘষা দাও, কিন্তু এটাই আমার চাই, কারণ এটা সমাজের ধনী ব্যক্তিরা ইউজ করছে, কথার কথা। তাহলে বড় লোক কখনো দামাদামি করে না, বড় লোক কখনো টাকা বাঁচায় না, বড় লোক সমাজকে দেখায় সম্মান কেনার জন্য টাকা অপচয় করে। তাহলে আপনি যখন ব্র্যান্ডে ব্যবসা করতে চাবেন, আপনাকে ধরতে হবে সবচেয়ে বড় লোক কি কারণে আপনার এই প্রোডাক্টটার রিভিউ দেখতে পারবে। আপনার এই প্রোডাক্টটা যে সমাজে আরও 10 জন ভিআইপি ইউজ করতেছে, যেমন দেখছে না আংটি পাথর বেচে, সারা দুনিয়ার বকেটে আংটি পাথর বেচে, কিন্তু সমাজের যত জনপ্রিয় নায়ক নায়িকা আছে তাদের দিয়ে, অমুক বাবার কাছে এসে অমুক আংটি ব্যবহার করে আজকে আমার জীবনে আমি অনেক সুখে আছি। ওমা কয়দিন পরে মরার সময় দেখবেন যে সরকারি সহায়তা দাও, খয়রাতির মতো মরছে। এত বড় শিল্পী, এফডিসির বাংলাদেশের 30 বছরের সেরা নায়ক, মরার সময় সরকারের কাছে 10 লাখ টাকা আওলাদ চাইছে। শিক্ষা ব্যয় সমাজে ভাইরাল,
বেসিক্যালি ওই পাথরে তার কিছুই হয়নি, কারণ ওই পাথরটা কোয়ালিটি পাথর ছিল না। শুধুমাত্র তাকে কয়টা টাকা গিফট দেওয়া হয়েছে অথবা প্রমোশনের জন্য কিছু গিফট দেওয়া হয়েছে, একটা পাথর ফ্রি দেওয়া হয়েছে যেটার কোনো কোয়ালিটি নাই। আর ওর তো পাগলের সুক্ত মনে মনে ও এসে কিছু বলেছে অমুক সাহেবের কাছে এসে এই আংটি পরে আমার সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে, খুব ইম্পর্টেন্ট বিষয় দেখেন। এবারে আংটি পাথরওয়ালা অনেক টাকার মালিক হয়ে গেছে আর ও বেটা খয়রাতি হয়ে মরছে, কিন্তু খেলাটা যদি এরকম ঘটতো যে সে যদি অরিজিনালি একটা ভালো অ্যাস্ট্রোলজি অ্যানালাইসিস করে ভালো একটা পাথর দিত, এবং ওই পাথরের কারণে যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে তারা চিন্তা করে ওই পাথরের কারণে আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়েছে, আমি টাকার মালিক হয়েছি, আমার ঘরে সুখ আসছে, আমার দাম্পত্য কলহ কমছে, অনেক অনেক ইফেক্ট তারা এগুলোকে বিশ্বাস করে, তাহলে সেও উপকৃত হতো এও উপকৃত হতো। তাহলে আজকে 10 বছর পরে যে দেখা যাবে যে মানুষের যখন বোঝার ক্ষমতা তৈরি হয়ে যাবে তখন এই আংটির ব্যবসায়ী অথবা পাথরের ব্যবসায়ী রাস্তার ভিখারি হয়ে যাবে। কারণ হয়তোবা বাড়ি গাড়ি যা করে ফেলছে সেটা দিয়ে জীবন চলে যাবে, কিন্তু ব্যবসায়িকভাবে ভিখারি হয়ে যাবে, কারণ তার প্রোডাক্ট আর কেউ কিনবে না, কারণ মানুষের সেন্স বেড়ে গেছে, মানুষের গবেষণা শক্তি জুবায়েদ ভাই বাড়ায় দিছে, অ্যানালিটিক্যাল পাওয়ার বাড়ায় দিছে। ক্লিয়ার? তাহলে আপনাকে ব্র্যান্ড যত আপনি হতে থাকবেন আপনাকে ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না, আপনাকে খালি চিন্তা করতে হবে। যেমন দেখেন একটা গাড়ি বাংলাদেশে ওই বলে না নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, মাত্র 2 লাখ টাকায় প্রাইভেট গাড়ি কার দিচ্ছি। এখন আমাদের দেশে যাদের স্বপ্ন আছে গাড়ি কেনার তারা সেন্স কাজ করে না, সমাজকে দেখাতে হবে ঢাকা শহরে যে বিয়ে শাদী করছি চাকরি করি অন্তত 2-3 লাখ টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনে গাড়ি চালায় সবাই মিলে একটু বাড়িতে যাব, আশপাশে প্রতিবেশী দেখবে কত কষ্ট করেছি, আত্মীয় স্বজনরা কত অপমান করেছে, আমি গাড়ি কিনেছি বাড়িতে দেখাইতে যাব। আর বাড়িতে যাওয়ার পথে গাড়ি কন্ট্রোল হারায়, ফুল ফ্যামিলি শুদ্ধ মার্ডারে ওই আপনার মাওনা রাস্তার পাশে ঘুরে আছে, ময়মনসিংহ আর যাওয়া হয় নাই। কি কারণে? তার ব্রেনটা কাজ করে নাই যে মানুষ কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনতেছে শুধু সেফটির জন্য, যে বিপদ হলে গাড়ি আমাকে কিভাবে অন্তত জানে বাঁচাবে সেটার জন্য। আর সেইখানে আমি 3 লাখ টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনে বাড়ি দেখাচ্ছি হ্যাডামগিরি দেখানোর জন্য যে আমি গাড়ি কিনেছি, আমি বড় লোক হয়েছি, মুই যে কি হনুরে। তা আপনি মরবেন না, মরবে কে? মৃত্যু তো আপনার জন্য ছিল না, আপনি ডেকে নিয়ে আসছেন। আপনার মৃত্যু আপনি ডেকে নিয়ে আসছেন, আপনার তো কপাল পুড়াইছেন, সাথে যে জন্ম দিয়েছিলেন যে ছোট বাচ্চাগুলোরে এগুলোরে মেরে ফেলে দিয়েছেন। আপনার মতো শিক্ষিত একটা 3rd ক্লাস তার পলিসির ভুলে। কথা বুঝতে পারছেন? তাহলে লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পলিসি। পলিসি আপনাকে নিরাপদ রাখবে, পলিসি আপনাকে উন্নতি দিবে, পলিসি আপনাকে সম্মান দিবে, পলিসি আপনাকে সাকসেস দিবে। পলিসির ভুল সব জায়গায় খালি লস ধ্বংস এগুলো হতে থাকবে। আর চিন্তা করবেন যে কেউ বোধহয় আমার বান মারছে, অথবা আমার বোধহয় ব্যাড লাক চলতেছে, অথবা আমার রাশিতে বোধহয় ব্যবসা নাই। বেসিক্যালি প্রবলেম ইজ দ্য পলিসি। ঠিক আছে? তাহলে দেখেন আপনারা যারা অনলাইনে এখন উদ্যোক্তা হয়েছে, যেমন আমি মাঝে মধ্যে বকাঝকা করি যে এই যে অনলাইনে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টার্গেটিং শিখে ফেসবুকে 2 লাখ 5 লাখ কামাই করতেছে, কত 50,000 কামাই করলে 5 লাখ বলে ফেলে, কত ডায়লগ টায়লগ শুনেন। এখন তাদের গ্রামের বাপ মাও জানে না ছেলে মেয়ে কী করতেছে, আর ছেলে যে পুরো একটা জাতির সভ্যতারে ধ্বংস করে ফেলতেছে, নিউ জেনারেশনকে একদম বাস্টার্ড বস্তিতে বানায় ফেলতেছে, সেটা কিন্তু বাপ মা জানে না। তারা জানে ছেলে কামাই করতেছে। যেমন বাংলাদেশে একটা বকাটে ছেলে আছে, চরিত্রহীন বকাটে, চরিত্রহীন বকাটে হলে তাকে তো বাস্টার্ডও বলা যায় না? এটা তো বলে কয়েকটা যে মিডিয়াতে টিকটকার কয়েকটা আছে, বাপ মা দাড়ি টুপি রাখা একদম সুন্দর নতুন দাড়ি টুপি পরে টিকটকে এসে ছেলের গুণগান করে, আর ছেলে ও পাশে বুড়ো বুড়ো বিটি লাগায় বেড়ায়। বাংলা কথা বুঝছেন? বাংলা কথা মাগি চুদে বেড়ায়, এর স্যার বাংলা তো নাই। ও পাশে বাপের মুখ ভরা দাঁড়িয়ে আছে, যখন ভিডিওতে এসে তখন পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরে সুন্দর করে বলে আমার ছেলে এরকম ভালো, আমার ছেলে অমুক। আসলে হচ্ছে বাংলা মাগি চুদা পাবলিক।
কথা বুঝতে পারছেন? খুব খাস কথাবার্তা, এর চেয়ে খাস কথাবার্তার কিছু নাই। তা গার্ডিয়ানের অবস্থাই এই, তা যে গোডাউনের চালে ময়লা থাকবে, শোরুমে তো 4-5টা ময়লা ধরা পড়তেই পারে। প্রবলেম তো গোডাউনে আছে, জন্মতেই প্রবলেম আছে, আর জন্মদাতাতেই প্রবলেম আছে। কারণ তারা দেখতেছে না যে তার সন্তানের কার্যকলাপের কারণে অথবা তাদের অযোগ্য গার্ডিয়ানশিপের কারণে সমাজ, একটা জাতি পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। বিবেক থাকলে তাদের সুইসাইড করে মরে যাওয়া উচিত, যে আমার পেটে কেমনি এরকম একটা জারোজ বাস্টার্ড জন্ম নিল যে একটা জাতি ধ্বংস করে ফেলে দেয়। তাহলে আমার মতো এরকম মার অন্তত বিষ খেয়ে মরে যাওয়া উচিত, আমার মতো বাপের বিষ খেয়ে মরে যাওয়া উচিত, আর যা জন্ম দিছে এটারও মেরে ফেলে দেওয়া উচিত। কারণ এর কারণে হাজার ঘর ধ্বংস হচ্ছে, হাজার বাবা মার সন্তান ধ্বংস হচ্ছে, হাজার বাবা মার সম্মান এবং ভবিষ্যৎ স্বপ্ন সব ধ্বংস হয়ে যাচ্ছে। সেন্স কাজ করে না, কারণ লেভেলটাই তো ওই লেভেলটাও এরকম লো ক্লাস লেভেল, বস্তি ক্যাটাগরি লেভেল। তাহলে আপনাকে আপনার লেভেলটা বাড়াইতে হবে সুনাগরিক হতে গেলে। এবং ওই যে বলেন না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বলতে বলতে তো জুতা নিয়ে শহীদ মিনারে উঠে যান, সেলফি তুলেন। একবারও বিবেকে কাজ করে না রাষ্ট্রের জন্য এবং আপনার এবং তার পরবর্তী প্রজন্মের জন্য, আপনার প্রজন্মের জন্য সুরক্ষা এবং উন্নয়ন এবং সম্মান এবং নিরাপদ একটা রাষ্ট্র উপহার দিতে যে মানুষগুলো মারা গেছে, তো ওখানে খালি পায়ে যাই, ওখানে যে মাথা নত করে তাদের প্রতি একটু সম্মান প্রদর্শন করে আসি। আপনারা লিপস্টিক, জুতো, হাই হিল, জামদানি শাড়ি, আইফোন নিয়ে সেলফি চোদাইতে যান। আমি যদি শহীদ মিনারে কোনোদিন থাকতাম আর আমার সামনে পড়তো, স্যান্ডেলটা খুলে পিটাইতে পিটাইতে বাড়ি পাঠিয়ে দিতাম, শহীদ মিনারের ঘাটা ধরে ধাক্কা দিয়ে বের করে দিতাম। বাংলা কইতাম, মাদারচোদ বের হয়ে জায়গাতে, সম্মান মারাইতে আসছি। এটা কি সম্মান মারানো বলে না ইয়ার কি মারানো বলে? আবার ফেসবুকে লেখো শহীদদের প্রতি সম্মান, অমুক তমুক কত পোস্ট। তা আমরা তো সভ্য জাতি না, আমরা একটা জানোয়ার জাতি। সার্টিফিকেট আছে প্রাইভেট ইউনিভার্সিটি, ভার্সিটির, অমুক তমুকের, বাংলা একটা মাদারচোদ জাতি। আমাদের উন্নতি হবে কেমনে বলেন? হওয়ার সুযোগ নাই। আগে মানুষ হইতে হবে, মানুষ হইতে হবে। আমি এত বকাঝকা করতেছি, মনে হচ্ছে সি 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 লোকটা কি খারাপ, কত খারাপ খারাপ ভাষায় সারা বিশ্বের মানুষ ভিডিও দেখছে, এই ভাষায় কথা বলে কেউ সভ্য সমাজে। আরে ভাই আপনারে বলতেছি, আপনি একটা সভ্য না, আপনি একটা বাংলা মাদারচোদের চেয়ে খারাপ জিনিস। আপনার মতো হারামির বাচ্চার জন্য, রাষ্ট্রের একটা হারামির জন্যই আমাকে এত খারাপ কথা বলা লাগতেছে। রাষ্ট্র আপনার পিছনে ভার্সিটিতে আপনাকে লেখাপড়া শিখাইছে, মাত্র 60 টাকায় ভাত খাইছেন। রাষ্ট্র আপনার পিছনে ভর্তুকি দিছে আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের জন্য। রাষ্ট্র ভর্তুকি দিছে যে একটা মানুষ তৈরি করবে। আর আপনি হচ্ছে শহীদ মিনারে জুতো পরে আর শহীদ মিনারের পিছনে রাতের বেলায় বসে গার্লফ্রেন্ড নিয়ে চাপাচাপি করেন আর গাঞ্জা টানেন আর বাবা খান। আবার পড়েন হচ্ছে ভার্সিটিতে, ঢাকা ভার্সিটি, পাশ্চাত্যের আলিগড়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ও পাশে সন্ধ্যা হইলে পাট ক্ষেতের মধ্যে, ওই বনের মধ্যে এমএইচ হল, মোকাল, রোকেয়ালের সামনে ওই ক্ষেতের মধ্যে বসে বসে মাগি সাইফে বেড়ান। মানুষটা আর হচ্ছেন কই? আপনার শরীরে তো জারজের রক্ত আছে, তা আপনার জন্য খারাপ ব্যবসা ব্যবহার করবো না, করবো কার জন্য? এর চেয়ে আরো যদি কিছু আমার জানা থাকতো সেটা ব্যবহার করা উচিত ছিল। মানুষ হন আগে, বিবেকবান, ব্যক্তিত্ববান। ব্যবসা সব কিছু, সাকসেস সব কিছু পরে আসবে। বুড়ো বয়সে দাড়ি টুপি রাখছেন, রং করে ফেলছেন, দাড়ি টুপিতে আলতা সিন্দুর লাগায় বেড়াইছেন। ও বাসে যে দেখা যায় যে শেষ বয়সে বউ মরে গেছে, বাসার কাজে চেমড়ি রে আতাইতে আতাইতে লাস্টে ধরা খেয়ে বিয়ে করে ফেলাইছেন, বয়স হয়ে গেছে 65। চরিত্র তো ভালো হয়নি। ও পাশে মসজিদ কমিটির সভাপতি হিসেবে আপনার নাম দেওয়া আছে, অথবা সেক্রেটারি হিসেবে আপনার নাম দেওয়া আছে। মানুষ তো হইতে পারেন নাই, সিজদা দিয়ে খালি কপালে একটু দাগ বানাইতে পারছেন, আর কিছু পারেন নাই।
তো আপনাদের জন্য এর চেয়ে আরও খারাপ ভাষা ব্যবহার করা উচিত। তাহলে আমরা আপনাকে তৈরি করতেছি, আপনার ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে শেখায় দিচ্ছি। যে কথাগুলো অনেক সময় বাবা ব্যক্তিত্বের কারণে অথবা সন্তানের সাথে দূরত্বের কারণে বলতে পারে না, আপনার দুলাভাই আপনাকে বলতে পারতেছে না, আপনার বড় ভাই আপনাকে বলতে পারতেছে না, আপনার সন্তান আপনাকে বলতে পারতেছে না, আপনার বন্ধু গল্প করে করে সময় নষ্ট করছে, কিন্তু এই শিক্ষাগুলো দিতে পারতেছে না। তাহলে আপনার জীবনের সবচেয়ে বেস্ট আপনজন হয়ে, এই আপনজনের পরিচয়টা কি সেটা আমি জানি না, বাট নামটা কি হবে জানি না, এই সম্পর্কটার নাম কি জানি না, বাট এটা জানি আপনজন। আপনজন হয়ে আপনাকে 10টা বকা দিয়ে হোক, পিঠে 10টা কিল দিয়ে হোক, মাঝে মধ্যে একটু কাতুকুতু দিয়ে হাসায় মজা দিয়ে হোক, আপনাকে সুন্দর করে শেখায় দিচ্ছি। সবার আগে মানুষ এবং মনুষ্যত্ব হতে হবে। কদিন আগে দেখলাম এই মাইলস্টোন স্কুলে যেদিন এত বাচ্চা পুড়ে মরে যাচ্ছে, সেই উত্তরাতে একজন ওই সিস্টার আছে, অমুক আছে, তমুক আছে, মাদার তেরেসা আছে, সে ওই দিন বিভিন্ন নর্তকী ফর্তকে নিয়ে একজনের জন্মদিন পালন করতেছে বেশ্যাখানায় মতো। আর ওপাশে 5 বছর ধরে মাইকিং করে বেড়াইছে, সেমিনার করে বেড়াইছে যে প্রায় মাদার তেরেসা আছে আর একটু 1 ডিগ্রি বড়। খালি দেখলে হবে না, গবেষণামূলকভাবে চিন্তা করতে হবে। সবাই সবার নিজের ফয়দা লুটার জন্যই কেউ মাদার তেরেসা সাজে, কেউ ভগবান সাজে, কেউ ভগবানের বন্ধু সাজে, কেউ ভগবানের সন্তান সাজে। কিন্তু আপনার বিবেকটাকে জাগ্রত করতে হবে, যাতে আপনার সামনে এইসব মুখোশধারী মানুষ ফয়দা লুটতে না পারে। কথা বুঝতে পারছেন? তাহলে ব্যবসা করা সুপার একটা জায়গা। আর এরপরে আপনি ব্যবসা করে যখন বড় হতে থাকবেন, তখন বড় ধরনের একটা ইফেক্ট পড়বে পলিটিক্যাল এবং আপনার রাষ্ট্রের সিচুয়েশন, রাজনৈতিক সিচুয়েশন এবং আপনার পলিটিক্যাল সিচুয়েশন। কারণ যখনই আপনি বড় হবেন তখনই আপনি মানুষের নজরে লাগবেন, সেটা সুনজর অথবা কুনজর, এবং আমাদের সমাজে কুনজরটা বেশি লাগে। তো যখন কুনজরে পড়বেন তখন আপনার ব্যবসাকে অধিগ্রহণ করতে চাবে, আপনার ব্যবসাকে ধ্বংসগ্রস্ত করতে চাবে, আপনার ব্যবসার মধ্যে কেউ গোয়েন্দা হয়ে ঢুকে ব্যবসাকে আত্মঘাতী করতে চাবে। তো তখন সবথেকে গুরুত্বপূর্ণ হবে সিকিউরিটি। দেখবেন একটা বড় ব্যবসা, অনেকে চিন্তা করেন যে ব্যবসায়ীরা সব রাজনীতিতে ঢুকতেছে, এরকম একটা গণ কথাবার্তা বলে। কি কারণে ঢোকে জানেন? কারণ ওই ব্যবসায়ী গত 10 বছর ব্যবসা করতে যে যত লস খাইছে, লসের কথা তার কান্দে মানুষকে বলতে পারে নাই। ট্যাক্স টুক্স ফাঁকি টাকি দেওয়ার পরেও যত কোটি টাকা লস, এই লস এখন তার কবর বিক্রি করলেও আর দেওয়া সম্ভব না। তখন তাহলে রাস্তার একটাই মাত্র আছে, যেটা এলাকার নির্বাচন করে হয় চেয়ারম্যান হও নয় এমপি হও। এমপি যদি হইতে পারো, এলাকায় খালি হকারগোর কাছ থেকে যা কামাই আছে তা দিয়ে এই 5,000 কোটি টাকা অথবা 1,000 কোটি টাকা অথবা 500 কোটি টাকা দেনাবে না, শোধ হয়ে যাবে, আরও 50 গুণা আসবে। তাহলে এই ব্যবসা বাণিজ্য এরকম একটু গা ডাকা দিয়া থাকুক, রাজনীতিতে নামো, লাগলে আরও 5 কোটি আওলাদ করো, 6 মাসের জন্য, 6 মাস পরে নির্বাচন। খালি যদি সাইনবোর্ডটা যদি লাগে আর গাড়িতে যদি একটা দেশের পতাকা লাগানো যায়, কামাই যে কত জায়গার থেকে আসে, তখন এই যে লস, এই লস ঠেক দিয়ে উঠে যাওয়া যাবে। আর এই কারণেই মানুষ শুধু রাজনীতির নামে ব্যবসায়ীরা, তাছাড়া ব্যবসায়ীর খেয়ে কোনো কাজ নাই যে সে তার ব্যবসা এবং ব্র্যান্ড ভ্যালু ফেলে রেখে সে রাজনীতির মাঠে নামবে। আর তার টার্গেটই থাকে যে 5 বছরের মধ্যে আমার ক্ষমতা সর্বোচ্চ টিকতে পারে, এই 5 বছরের মধ্যে কামাই করে আমার দেনা শোধ করতে হবে, এরপর আরও কামাই করে দেশের বাইরে ঠিকানা বানাইতে হবে। 5 বছরের মধ্যে সরকার যদি ফল করতে থাকে তখনই আমি সব কিছু নিয়ে ওই দেশে চলে যাব, আমার আর কোনো দেনা পাওনা নাই, কোনো প্যারা নাই, বাকি জীবনে জায়গায় পায়ের পরে পা তুলে খাবো। গত শেখ হাসিনার আমলে যে 16 বছরে মানুষ যা কামাই করছে, যারা কামাই করা খেলোয়াড় ক্ষমতাবান ছিল, কয়জন মানুষকে রাষ্ট্র আটকাইছে বলতে পারেন? কয়জন মানুষের কয় টাকার সম্পদ পোড়াইছে? মানুষ যার 10,000 কোটি টাকার সম্পদ আছে, তার একটা বাড়ি পুড়ায় ফেললে, 5 কোটি টাকার বাড়ি পুড়ায় ফেললে কোনো বাল ছেড়া যায়? ও জানে সরকার ফল করবে, যার কারণে আগের থেকে সম্পদ গহনা থেকে শুরু করে
টাকা পয়সাতে শুরু করে সব নিয়ে চলে গেছে। এই যে বাড়িঘরটার পুড়েছে, চেয়ার আর কয়টা দামি শোপিস টোপিস এইসব ছাড়া, খাট পালং ছাড়া 10 ভরি স্বর্ণ উদ্ধার করে দেখাইতে পারছে? 10 লাখ টাকা উদ্ধার করে দেখাইতে পারছে যে 10 লাখ টাকা অমুকের বাড়িতে পাওয়া গেছে? দেখাইতে পারেনি। মিডিয়াতে এমন একটা নিউজও নাই। সব বের করে নিয়ে চলে গেছে। তো ব্যবসায়ীরা এরকমই হয়। তা আপনি যখন ব্যবসার একটা লেভেলে যাবেন তখন আপনার বেরোনো ওরকমই থাকতে হবে যে আমি বড় হয়েছি, আমার শত্রু হয়েছে, আমার দেনা হয়েছে, তা আমার কিছু করে আমার বেড়ে চলে যেতে হবে। যেখানে আর আমার কোনো পাওনাদার থাকবে না, তখন বয়সে 60-এর উপর হবে, হয়তো বা 4-5 বছর 10 বছর বাঁচবো, ওই বুড়ো বুড়ি খুনখুনিন করে হাঁটপো টাটপো, সিবিসে একটু সাঁতরাবো, একটু ডাবের পানি খাবো, জীবন পার হয়ে যাবে। আর টাকা যা বানাইছি তাই। আর এটাই মানুষ করতেছে। আমি বলছি না ইউ শুড ডু ইট, আপনার এটা করা উচিত, এটা বলাটা হারাম, রাষ্ট্রের সাথে বেইমানি। বাট আমাদের দেশে আজকে পর্যন্ত ব্যবসায়ীরা যেটা করছে এই গত 50-60 বছর স্বাধীনতার পরের থেকে, সেটা আপনাদের বলে দিলাম। তাহলে আমাদের দেশের মতো জায়গায় ব্যবসায়ীরা তারা এই মাইন্ড সেট আপ নিয়ে থাকে, খালি চিন্তা করে না কাপড়টার ভাইয়া এই জায়গায় সেলাইটা এরকম কেন হলো, এই প্রোডাক্টটা কিভাবে বিক্রি করবে, এটা তো চলবে না। এই বালের আলাপ কারো করার টাইম নেই। ব্যবসায়ী চিন্তা করে কত ঢুকলো, কত বেরোলো, কয় দিনে ঢুকলো, কয় দিনে বেরোলো, মাল, টাকা। এই জন্য আপনার মতো এরকম খুঁতখুঁতে বাল গুনার টাইম ওই মালের নাই। একদম বাংলা দিয়ে বলে দিলাম। তার হিসাব হচ্ছে কত দিনে কত টাকা ঢুকলো, কত দিনে বের হবে, কত আউটপুট আসবে, সেভিংস কত আসবে, মাসে কি 1 কোটি আছে? আছে। দেখেন না আর্মিতে যারা চাকরি করে তারা সব ব্রিলিয়ান্ট, ক্যাডেটে পড়া স্টুডেন্টরা সুপার ব্রিলিয়ান্ট খেলোয়াড়। এদের মধ্যে যারা ইন্টেলেকচুয়াল এবং ব্যবসায়িক মাইন্ডেড আছে, এরা নেটওয়ার্ক বানায় ফেলে। নেটওয়ার্ক বানায় ফেলে 2-4টারে ভিতরে রেখে দিয়েছে, বলে তুই অ্যাকাউন্টস ট্যাগ দিবি, তুই ওয়ার্ক অর্ডার ট্যাগ দিবি, তুই এডারে ট্যাগ দিবি, তুই অ্যাডমিন ট্যাগ দিবি, তুই সরকারের ট্যাগ দিবি। আর আমরা 3টা বাইরে বেরোলাম, আমরা বেরে অমুক কনস্ট্রাকশন অথবা রিয়েল এস্টেট কোম্পানি দাঁড় করালাম, অথবা এরকম সাপ্লায়ার অথবা ইন্ডেটার কোম্পানি দাঁড় করালাম, ইন্ডেন্টার। তোরা 3জন মিলে ভিতর দিয়ে কাজ ভাগাবি, পেমেন্ট দিবি, আমরা এই জায়গাতে কাজ উঠায় দেবো। কারণ এই আর্মিতে থাকে 30 বছর 32 বছর কুত্তার মতো খাটবো, বেতন আর পেনশনই মিলে 5 কোটি কামাই আছে। আর এক গোড়ার ডিম আর্মির একটা কন্ট্রাক্ট নিয়েই তো 3 বছরের মধ্যে 25 কোটি কামাই করে ফেলাইতে পারবো। এই কারণে স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত আর্মি ক্যাপ্টেন, আর্মি মেজর, এগুলো ব্যবসায়ী হিসেবে প্রচুর পাবেন মার্কেটে। কারণ তারা ভিতরে রাস্তাঘাট তৈরি করে তারপরে বের হয় এবং খুব রিলায়েবল, যে মরার আগ পর্যন্ত এই বন্ধনের মধ্যে কোনো গ্যাপ হবে না, কোনো বেইমানি হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে বিষয়গুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন আর্মিতে চাকরি করা নীতিবান ব্যক্তিরাও এভাবে ব্যবসা সাজায় বের হয়ে আসে। তাহলে কি নিয়ে বের হয়ে আসলো? পলিসি নিয়ে বের হয়ে আসলো। যার জীবনে, যার শরীরে রাষ্ট্রের সব থেকে সম্মান এবং বিশ্বের যেখানেই সে বিপদে পড়ুক না কেন, সে অথবা তার পরিবার একদম বিশ্বের প্রতিটা রাষ্ট্র থেকে সর্বোচ্চ দ্রুততম সহযোগিতা, নিরাপত্তা, সম্মান পাবে যে মানুষটা, সে ওই ডেজিগনেশনটাকে ফেলে রেখে বেরোয় চলে আসলো স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত। কারণ কি? সে একটা জিনিসই শুধু নিয়ে বের হয়েছে, সেটা হচ্ছে পলিসি অ্যান্ড সেট আপ। আপনাকে বড় করবে আপনার পলিসি এবং সেট আপ, আর কেউ আপনাকে কখনো বড় করবে না। মায়ের দোয়া দরকার আছে, দোয়া এবং দাওয়া দুটোই দরকার আছে, কিন্তু টিকে থাকবেন এবং উন্নতি আসবে পলিসি দিয়ে। আর আপনি যখন উন্নতি করবেন তখন মা 10 জায়গায় বলে বেড়াবে, অথবা আপনার প্রতিবেশী বলে বেড়াবে খুব মা ভক্ত ছিল, মায়ের দোয়ায় আজকেও রাতারাতি কোটিপতি হয়ে গেছে, আল্লাহ ওকে বরকত দিয়েছে। কিন্তু ও যে অরিজিনালি খেলোয়াড়, জাউরার হাড্ডি, তাছড়া মাল, এটা আর কেউ কোনোদিন সামাজিকভাবে ভদ্রভাবে বলে না। খালি বলে মায়ের দোয়া ছিল বলে ও আজকে অনেক কোটি টাকার মালিক হয়েছে, আর ছোটবেলায় খুব লেখাপড়া করতো, খুব ব্রিলিয়ান্ট ছিল। কথা বুঝতে পারছেন? তো আপনার যখন সাকসেস আসবে, আপনার পরিবাররা আপনার পরিচয়ে পরিচিত হতে যাবে। আর আপনি যখন কিছু একটা শুরু করতে যাবেন, পরিবার সবার আগে পরিবারই আপনার শত্রু হবে, আপনাকে থামায় দিবে।
তোকে দিয়ে এটা হবে না, তুই পারবি না, যদি লস হয়। তো সবার আগে ব্যক্তিত্ববান হতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, আর পলিসি নিয়ে এগোতে হবে। এরপর ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা। আশা করি ভিডিওর যত পচা পচা কথা উদাহরণ যেগুলো আছে এগুলোকে ব্যক্তিগতভাবে না নিয়ে, এটাকে শিখার একটা বুলডোজার হিসেবে নিয়ে, রিয়েল লাইফ শিক্ষার একটা বুলডোজার হিসেবে নিয়ে ব্রেনের মধ্যে দুর্মুজাকা যদি ঢুকাই দিতে পারেন, খাতা কলমে যদি নোট করে নেন, আর সেটাকে আস্তে আস্তে ব্রেনের মধ্যে কাল্টিভেট করতে থাকেন, এবং সেখান থেকে সর্বোচ্চ ভালোটা যদি ফলো করতে থাকেন, আশা করি আপনাদের মধ্যে ভালো কিছু হবে। আর খারাপ যে উদাহরণগুলো, বাস্তবসম্মত উদাহরণগুলো সমাজে অসংখ্য প্রমাণ আছে, তারপরে যে আমি বলি এগুলো অ্যাকচুয়ালি আপনাদের এগুলাতে ইনভলভ হওয়ার জন্য না, অথবা এখানে প্ররোচিত হওয়ার জন্য না, অথবা এই খারাপ বিষয়গুলোতে আপনাদের নিয়োজিত হওয়ার জন্য না। এগুলো হচ্ছে সমাজে কত রকমের খারাপ কাজ হচ্ছে সেগুলোকে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য, যে রিয়েল ব্যবসায়ী এক জিনিস আর দুর্নীতি করে বড় হওয়া মানুষ আর এক জিনিস। রিয়েল ব্যবসায়ী হতে গেলে প্রচুর সাধনা করতে হয়। আপনি ইউটিউবের ভিডিও দেখে অমুকে লেবুর বাগান করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, পেঁপের বাগান করে কোটি টাকার মালিক হয়েছে, আর এরপর আপনার টাকা আছে, আপনি একটা জমি বর্গা নিয়ে পেঁপে চাষ করতে দেবেন, 5 জন ম্যানেজার অথবা ওয়ার্কার রাখবেন, আপনি কোটি টাকা হবেন না, বরঞ্চ আপনার কোটি টাকা বের হয়ে যাবে। কারণ আগে মাটিতে শুয়ে কৃষক হতে হয়। ওই মাটিতে কি জন্মাবে, মাটির চরিত্র কি, এটা আপনার শরীরের সাথে মাটি যখন লেগে থাকবে, আপনার শরীরেতে মাটির গন্ধ আসবে, ঘ্রাণ আসবে, বোঝা যাবে আপনি একজন কৃষক। এবং আপনারও দক্ষতা বাড়বে, যে আপনি মাটি দেখে বলতে পারবেন যে এই মাটিতে এই গাছটা হবে, তাহলে এই মাটিটা আমি বর্গা নিব এবং এই গাছটা চাষ করব। তারপরে যেই শুধুমাত্র ফলাফল পাবেন। তাহলে ভালো কৃষক হওয়ার জন্য শরীরে মাটি লাগায় মাটির সাথে শুয়ে থাকাটা গুরুত্বপূর্ণ। খালি ইউটিউবের ভিডিও দেখে হাঁস চাষ করে, তারপরে ছাগলের খামার করে, তারপরে আপনার ওই লেবু চাষ করে, পেয়ারার বাগান করে যে রাতারাতি কোটিপতি হবেন, মালটা চাষ করে 10 লাখ টাকা মাসে কামাই করবেন, থিংস আর নট সো ইজি। সব কিছু এত সহজ না। আপনাকে পলিসি থাকতে হবে, সঠিক জ্ঞান থাকতে হবে, এবং রুট লেভেলে কাজ করার মানসিকতা থাকতে হবে। ইগো থাকলে চলবে না। তারপরে আপনি ব্যবসায়ী হতে পারবেন, তার আগে না। সো যাদের এইসব করার মতো মানসিক প্রিপারেশন নাই, আমি হাত জোর করে করব, বাপ মা ভাই বোনের, প্রবাসী ভাইয়ের টাকা পয়সা ধ্বংস করে এবং নিজের জীবনের সময় নষ্ট করে অযথা ব্যবসায় ইনভলভ হবেন না। আপনি চাকরি বাকরি করতে থাকেন, ওই কাজ করেন আর না করেন, ওই মাস গেলে বেতন পাবেন, এরপর 2-4 টাকা যদি ঘুষমুষ খান আমাদের কালচার অনুযায়ী, আর সেটা যদি হজম করতে পারেন, তাহলে চিন্তা করবেন যে এটা খেয়েছে, এটা আপনার পারফরমেন্স। এছাড়া আমার আর কি বলার আছে। আর পারফরমেন্সের রূপ কেমন হয় সেটারও যদি উদাহরণ দিয়ে বলে দিই। সমাজে এত বকাটে সন্তান জন্ম নিচ্ছে, এত অ্যাবনর্মাল সন্তান জন্ম নিচ্ছে বাপ মার পাপের কারণে। আমার বন্ধুর বাবা কর কমিশনার এবং তার মা হচ্ছে উপকর কমিশনার, একমাত্র ছেলেটা আপনার ঠিক গ্রামীণ ফোনে চাকরি পেল, বিয়ে করলো ফুটফুট এক নারীকে, এরপর গাজীপুর চৌরাস্তা থেকে বাইকে করে আসার সময় গ্রামীণ ফোনে চাকরি করে, বাংলাদেশের টপ একটা ব্র্যান্ড, মানে লাইফে সব দিক থেকে সুখ। আসার পথে ট্রাকের তলে পিষে মারা গেল। ওই বাবা মা ওই হারাম টাকা অসময়ে বেরোয় চলে গেল। আর এটাই হচ্ছে আফসোস। আমি একবারে বলতে পারি না আঙ্কেল আন্টি কেন হারাম টাকা কামাই করে ছিলেন যে আজকে আমার বন্ধুটাকে অসময়ে চলে যেতে হলো। কেন এত রাজপ্রাসাদ বানাইছিলেন এই ছেলের জন্য? সামান্য যেটুকুন দরকার সেইটুকুন হলেই তো হতো। অন্তত আমার বন্ধুটা তো জানে বেঁচে থাকতো, আপনার ছোট ফুটফুটে একটা নাতি নাতনির মুখ তো দেখতে পারতেন। আফসোস। তাহলে আপনার হারাম যত কামাইয়ের যত রাস্তায় দেখবেন না কেন, আপনার এবং আপনার পরিবারের পথ থেকে একসময় বের হয়ে যাবেই। কারণ সৃষ্টিকর্তা সব কিছু ব্যালেন্স করে। সাদার সাথে কালোর বিয়ে দেয়, বেয়াদবের সাথে আদবের মিশ্রণ ঘটায়। তো আপনার কামাই করা হারাম টাকাও আর একদিকে থেকে বের করে নিয়ে যাবেই। সো হালালভাবে সুন্দরভাবে সর্বোচ্চ যেটা কামাই করতে পারবেন, ওর থেকে সুখ, ওর থেকে নিয়ামত, ওর থেকে সম্মান পৃথিবীতে আর কিছু নাই। এটুকুন শুধু মাথায় রাখলে হবে।
তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। ভালো লাগলে আমাদের অফিসে আসবেন বেড়াতে, গল্প করতে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু শেখার থাকলে, কোনো বিপদে আমাদের কাছে আসলে আমাদের কাজ দিতে হবে এমন না, বাট আপনার জীবনে এবং আপনার উন্নতিতে যদি কোনো কাজে লাগি তাহলে খুব ভালো লাগবে, কারণ এটাই হচ্ছে আমাদের সবথেকে শখের একটা কাজ। ব্যবসার নামে আমরা আসলে আমাদের শখ মিটাই যে সমাজে একটা উদ্যোক্তা, ম্যাচিউর উদ্যোক্তা প্রজন্ম আমরা জন্ম দিব। ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।